কি লিখেছে সাদেক কায়েম? দৈনিক আমার দেশ পত্রিকা ছাপা হয়েছে, আজকে প্রকাশিত হয়েছে তৃতীয়বারের মতো। সেখানে জুলাই বিপ্লব নামে একটি বিভাগ ছিল, মানে আলাদা সাপোর্ট ছিল। সেখানে সাদেক কায়েমের একটি কলাম লেখা হয়েছে, জুলাই বিপ্লবের ধারাবাহিকতা। সেখানে কার কি অবদান অসাধারণভাবে লিখেছে। উঠে এসেছে আসিফ মাহমুদ, নাহিদ, তাদের সাথে সম্পৃক্ততা, এবং জুলকারনাইন সায়েরের কথাও আছে। সংক্ষেপে পুরো লেখাটি আপনাদের সামনে তুলে ধরব। শিরোনাম এটাই, কি লিখেছে সাদেক কায়েম। কোটার অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য অনেক দিন থেকেই কোটা বিরোধী আন্দোলন চলছিল। 18 সালে কোটা প্রথার বিলুপ্ত হলেও 24 সালে আদালতকে পুতুল হিসাবে ব্যবহার করে আবার শেখ হাসিনা কোটা পুনর্বহাল করেন। সেই আগুন জ্বলে উঠে 5ই জুলাই। এভাবেই শুরু করেন সাদেক কায়েম লেখাটি। এই আন্দোলনের যখন 5ই জুন শুরু হয়, এরপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, নিশ্চয়ই দেখেছেন, তিনি একটি অনলাইন এবং অফলাইন দুটি ভার্সন শুরু করেন। অর্থাৎ একটি যোগাযোগ হবে ইন্টারনেটে, আরেকটি যোগাযোগ হবে ইন্টারনেট ছাড়া। এই যখন জুনায়েদ আহমেদ পলক শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়, তখন ওই অফলাইনটি সফল করে দিয়েছিল এই আন্দোলনকে চালিয়ে যেতে। এবং সিকবাতুল্লাহ অফলাইন নেটওয়ার্কটিকে পরিচালনা করতেন, এবং তার সাথে সহযোগী ছিলেন SM ফরহাদ, এক বর্তমান সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মহিউদ্দিন খান সাংগঠনিক সম্পাদক, এনারা সহযোগিতা করতেন। এবং আপনারা আশ্চর্য হবেন, শহীদদের তালিকা করার জন্য তারা হাসপাতালের মর্গে মর্গে গিয়ে উপস্থিত হতো। এমন একটি ঘটনা ঘটেছে, যখন কুয়েত মৈত্রী হাসপাতালে যায় তারা, আব্দুল হান্নান মাসুদ সহ। মাসুদকে সেখানে সরকারি গোয়েন্দারা ঘিরে ফেলেছে। সেখান থেকে মাসুদকে উদ্ধার করেছিল কে, সেই বর্ণনা এখানে আছে চমৎকারভাবে। এটি বলার আগে বলে নিই, এই যে ফরহাদ, মহিউদ্দিন খান শহীদদের আলাদা তালিকা তৈরি করেছিল, আব্দুল হান্নান মাসুদ এই তালিকাটি প্রকাশ করেছিল। তবে এই তালিকাটি তৈরি করে দিয়েছিল কে? এই ছাত্র শিবিরের সভাপতির নেতৃত্বে SM ফরহাদ, মহিউদ্দিন এবং সাদেক আব্দুল্লাহ কায়েম। পত্রিকায় লেখা কিন্তু ফেসবুকে আপনি লিখে দিতে পারেন, পত্রিকায় লিখলে ডকুমেন্টস সহ লিখতে হয়, নয়তো কিন্তু চ্যালেঞ্জ আসবে, পত্রিকার উপরে চাপ আসবে। সুতরাং বুঝতেই পারছেন, আব্দুল হান্নান মাসুদ কি চ্যালেঞ্জ করার সুযোগ আছে এই লেখার? না। এই তালিকা তৈরি করে দিয়েছে শিবির, অর্থাৎ শিবিরের সভাপতির নেতৃত্বে। এরপরে যখন শহীদদের মর্গে মর্গে তারা ঘুরে বেড়াচ্ছেন নিশ্চিত তালিকা করার জন্য, তালিকা নিচ্ছেন, মর্গে যাচ্ছেন, তার পরিচয় নিচ্ছেন, দেওয়া প্রমাণাদির সাথে মিলাচ্ছেন, বিবরণের সাথে মিলিয়ে দেখছেন, সব তালিকা তৈরি করে আব্দুল হান্নান মাসুদকে দেয়া হয়। এরপর আসে 9 দফার ফালা। 9 দফায় যখন জাহিদ, ছাত্র শিবিরের সাবেক সভাপতি গালিব, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদ এবং শরফুদ্দিন, আলী আহসান, ছাত্র শিবিরের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সিকবাতুল্লাহ এবং রাহে আরমান সালেহ, জুলকারনাইন সায়ের স্বামী, এরা সবাই মিলে একসাথে 9 দফা প্রণয়ন করেন। 9 দফা ভিতরে লুকাইতে ছিল ঘুমন্ত 1 দফা। অনেকে বলতে পারেন কিভাবে? 9 দফাতে কে ছিল? যারা গুলি চালিয়েছিল তাদেরকে বহিষ্কার করতে হবে, চাকরি থেকে অব্যাহতি দিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের তাদেরকে পদত্যাগ করতে হবে। তাহলে বুঝেন তো 9 দফার মধ্যে ছিল কিন্তু এগুলো। এই ওবায়দুল কাদেরের পদত্যাগ করা মানে কি? সরকার মেনে নেওয়া এরা অন্যায় করছে। পুলিশকে সাসপেন্ড করার অর্থ কি? সরকার মেনে নিয়েছে এদেরকে অন্যায় করছে। অর্থাৎ এই 9 দফাটা এমনভাবে প্রণয়ন করছে, যেখানে 9 দফা প্রণয়নের ক্ষেত্রে একদম মুখ্য ভূমিকায় ছিল শিবিরের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ। কে বলছে? জাহিদ, আসাদুল্লাহ গালিব, শরফুদ্দিন, আলী হাসান, সিকবাতুল্লাহ, রাহে আরমান এবং জুলকারনাইন সায়ের সামে।
এই যে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাহেব সামি, ইলিয়াস আলী খান, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, শাহেদ আলম, আরও আছে বাংলাদেশের ডক্টর জাহিদ, তাদের প্রত্যেকের অবদান আছে। কিন্তু 9 দফার প্রণয়নের ক্ষেত্রে খেয়াল করেছেন কোথায় রহস্য? কেউ চ্যালেঞ্জ করলে পরবর্তীতে দেখতে পারবে না। এই হলো একটা গুরুত্বপূর্ণ ধাপে উপনীত হয়েছে। 14 জুলাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান কারা ঠিক করে দিয়েছিল? এরপর আন্দোলনের ভেতরের একটি অংশ চেয়েছে এই স্লোগানটাকে আবার মোটিভেট করতে, কিন্তু যে আগুন ধরিয়ে দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগানের প্রণেতা সিকবাতুল্লাহ, জাহিদ, এস এম ফরহাদ। এই জুলকারনাইন সাহেবের অবদান বলতে গিয়েই সাদেক কায়েম লিখেছেন, জুলকারনাইন সাহেবের সাথে সাদেক কায়েম নিজে আন্তর্জাতিকভাবে মিডিয়াগুলোকে লিঙ্ক করতেন। এই ক্ষেত্রে জুলকারনাইন সামির অবদান অপরিসীম, অসাধারণ, তাকে এই সম্মান দিতেই হবে। এখন আপনি বা আমি তার অনেক মতামতের সাথে একমত নাও হতে পারি, এটা মানুষ হিসাবে স্বাভাবিক, আমরা আলাদা মানুষ, আলাদা, কিন্তু তার এই অবদান অবশ্যই স্বীকার করতে হবে। এরপরে কুয়েত মৈত্রী হলে যখন আব্দুল হান্নান মাসুদ গিয়ে গোয়েন্দাদের কবলে পড়ে যান, গোয়েন্দারা তাদেরকে ঘিরে ফেলে, তখন কিন্তু উদ্ধার করে কে? সিকবাতুল্লাহ এবং আলী আহসান জুনায়েদ, তারা সেখান থেকে উদ্ধার করে। কিভাবে উদ্ধার করে সেটি আমি জানি, যদিও এখানে লেখেনি। যাই হোক, আব্দুল হান্নান মাসুদকে গোয়েন্দাদের হাত থেকে সেদিন উদ্ধার করে এই আলী আহসান জুনায়েদ এবং এস এম ফরহাদ, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি। এরপর আসে ওই যে লাল ব্যানার, ফেসবুকে সরকার ঘোষণা দেয় যে কালো পতাকা, কালো ব্যাজ ধারণ করা, কিন্তু আলী আহসান জুনায়েদ যে সিকবাতুল্লাহকে উদ্ধার করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এবং আমি, অর্থাৎ এস এম সাদেক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ, তারা মিলে লাল প্ল্যাকার্ড, লাল কালো ব্যাজ ধারণকে প্রত্যাখ্যান করে, অর্থাৎ সরকারকে প্রত্যাখ্যান করে। তারা লাল ব্যাজ ধারণ করে, এই সারা ফেসবুক লাল হয়ে যায়। সবাই কালো চোখ বেঁধে ফেসবুকে তাদের প্রোফাইল পিকচার দেয়, কালো ব্যান্ড ধারণ করে। এখানেই সরকারকে হারিয়ে দেওয়া হয়। সরকার চেয়েছিল আর সামনে আগস্ট, এই উপলক্ষে আগস্টকে তুলে দেওয়ার জন্য ছাত্রদের উপরে, মানে চাপিয়ে দেওয়ার জন্য কালো ব্যাজ ধারণ করিয়ে, কিন্তু ছাত্ররা তা প্রত্যাখ্যান করে, বরং পুরো আগস্ট প্রত্যাখ্যান করে জুলাইকে টেনে নেয়। এভাবেই লিখেছেন সাদেক কায়েম, আমি সংক্ষেপে বলছি। এরপরে আসে ধারাবাহিকতা, কঠিন উত্তপ্ত সময়, গণজোয়ার, গণগ্রেপ্তার চলতে থাকে, ঘরে ঘরে যাওয়া। ঠিক আপনার যখন স্বাধীনতার একটু আগে পরে, কয়েকদিন আগে পরে যেভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, সেই স্টাইলে ছাত্রলীগ এবং পুলিশ ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে গিয়ে টোকা দিয়ে দেখছে ছাত্র আছে কিনা, থাকলেই গ্রেপ্তার, অ্যারেস্ট, ক্রসফায়ার। এভাবে গণগ্রেপ্তার চলতে থাকে। 31শে জুলাই জাহিদ এবং জুনায়েদ দুজনেই রিমেম্বারিং আওয়ার হিরোজ নামের কর্মসূচি ঘোষণা করে দেন। ছাত্ররা তখন উত্তপ্ত, নেতৃত্ব নাই, সবাই তখন গ্রহণ করে ফেলে এটি। এই রিমেম্বারিং হিরোজটা হিট হয়ে যায়, ছাত্রদেরকে আবারও আগুন ধরিয়ে যায়। সেদিনই ঘটনা ঘটে, স্বরাষ্ট্রমন্ত্রী খুনি কামালকে যখন পুলিশ বলে ছাড়, একটা মারলে একটাই পড়ে, বাকিগুলো দাঁড়িয়ে থাকে, 5টা দাঁড়িয়ে যায়, এই ধরনের কথা বলে। এই রিমেম্বারিং হিরোজ 31শে জুলাই, অর্থাৎ জুলাইয়ের শেষ দিন। 32শে জুলাই জামায়াতকে নিষিদ্ধ করা হয়, যুব জামায়াতকে নিষিদ্ধ করা হয়। তখন সিদ্ধান্ত হয় এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিবে না তারা। চমৎকার সিদ্ধান্ত, চুপচাপ চলে যায়, কোনো প্রতিক্রিয়া নয়। 33শে জুলাই জুমার দিনে জাতীয় দোয়া দিবস পালন করা হয়। সারা বাংলাদেশের মানুষকে অ্যারেস্ট করে। মানুষের সেন্টিমেন্ট, ঈশ্বরের, আল্লাহ তাআলার স্পিরিচুয়ালিটির সাথে সব কিছু এক হয়ে যায়। তখন মানুষের কান্নায় আকাশ বাতাস বাড়ি হতে থাকে, হাজার হাজার ছাত্রর মৃত্যুর কান্না, পিতামাতার বদদোয়ায় সব কিছু উজাগার হয়ে যায়, মানুষের হৃদয়কে টাচ করে, সেদিন ছুঁয়ে যায়। জুমার দোয়ার মোবারকটি ছিল মানুষের ভিতরে আগুনকে আরও উত্তপ্ত করে দেয়।
33শে জুলাই। 34শে জুলাই এক দফা চলে আসে শহীদদের পক্ষ থেকে। 35শে জুলাই শাহবাগ দখলের পরিকল্পনা দেওয়া হয়। ছাত্রলীগও সেখানে 12টা বাজে কর্মসূচি ঘোষণা করে। তখন এই সিকবাতুল্লাহ, জুনায়েদ, SM ফরহাদ ঘোষণা করে আমরা 1 ঘন্টা আগেই কর্মসূচি ঘোষণা করি। তখন তারা, ছাত্রলীগেরটা থাকে 12টায়, তারা 1 ঘন্টা আগে 11টায় ঘোষণা করে। কিন্তু এর সাথে সাথে বলে দেওয়া হয় ফজরের পরেই সবাই যেন চলে আসে, ফজরের পরেই সবাই স্থান দখলে নিয়ে ফেলে। চলে আসে এই 11টার মধ্যে স্থান দখল, শাহবাগ পুরো দখলে চলে আসে। সেখানে প্রায় 100 জনকে শহীদ করা হয় ছাত্রলীগ এবং পুলিশের নির্বিচার গুলিতে। তখনই রাতে বসে ঘোষণা করা হয় 34শে জুলাই ঘোষণা করা হয়, 35শে জুলাই ঘোষণা করা হয় 6 আগস্ট, অর্থাৎ 37শে জুলাই যেটা হবে 6 আগস্ট ঢাকা লং মার্চ ফর ঢাকা ঘোষণা করা হয়। তখন এই SM ফরহাদ, জুনায়েদ এবং একসাথে ঘোষণা দেয় না, কালকেই মার্চ ফর ঢাকা, অর্থাৎ একদিন 36শে জুলাই তারা মার্চ ফর ঢাকা ঘোষণা করে। এটাই ছিল ড্রিম প্রজেক্ট। দুঃখিত, 35 তারিখে ড্রিম প্রজেক্ট হয়ে শাহবাগ দখলটাই হয়ে গেছে ড্রিম প্রজেক্ট। এই স্বপ্ন সকল ছাত্রকে ছুঁয়ে যায়। আর 6 আগস্টে যখন ঘোষণা হয় মার্চ ফর ঢাকা, সেটিকে SM ফরহাদ এবং জাহিদ, গালিব, শিবিরের সেক্রেটারিরা, সাবেক নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা ঘোষণা দেন না, কালকেই হবে মার্চ ফর ঢাকা, পরশু নয়, কালকেই হবে মার্চ ফর ঢাকা। আসিফ মাহমুদের কণ্ঠে এই ঘোষণাটি আসে, পরশু নয়, কালই হবে মার্চ ফর ঢাকা। এই ঘোষণা সারা পৃথিবীর মানুষকে ছুঁয়ে যায়। আবাল বৃদ্ধ প্রণীতা, ছাত্র, কৃষক, যুবক পঙ্গপালের মতো ছুটে আসে। তারপরের ইতিহাস সবার জানা। বাংলাদেশ মুক্ত হয়ে যায়। এখন বাংলাদেশে নানান সমস্যা, এই লোক রয়ের হয়ে কাজ করছে, কেউ হয়তো অমুকের হয়ে কাজ করছে, কেউ ঘুষ খাচ্ছে। ফারুকীর মতো একজন গণবিরোধী নিন্দিত মানুষ, যাকে কেউ গ্রহণ করেনি, সে উপদেষ্টা হচ্ছে। সে একদিন যাবেই, নিন্দিত লোক নিন্দিত হবেই। কিন্তু শুকরিয়ার বিষয় হলো হাসিনা ইজ নো মোর। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।